ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের এই অবস্থার বলবার আগে আমি বলতে চাচ্ছি যে এই মাইগ্রেশন, এই কোভিডে মাইগ্রেশন সমস্যাটা কিন্তু সব দেশেই, এটা বাংলাদেশ কিন্তু ইউনিক সিচুয়েশন না, ওইটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ কোভিড এর কারণে যে অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালনারেবল হয়েছে মাইগ্রেন্টরা গ্লোবালি। বিশেষ করে যারা চাকরিচ্যুত হয়েছেন, যারা দেশে ফিরে এসেছেন, তারা আর ওই চাকরিতে ফিরে যেতে পারছেন না। এটা ইজিপ্টের কথাই বলেন, অথবা মেক্সিকোর কথাই বলেন, মরক্কোর কথাই বলেন, বা বাংলাদেশের কথাই বলেন, ওই প্রেক্ষাপটটা সবসময় আমাদের মনে রাখতে হবে, না হলে আমরা অহেতুক একজন আরেকজনকে ব্লেম করে যাব। আসি বাংলাদেশের সমস্যার কথা। বাংলাদেশ থেকে একটা বেশ সিগনিফিকেন্ট নাম্বার মাইগ্রেন্টরা লেবার হিসেবে বাইরে যায়। আমাদের রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স অ্যাভেলেবেল আছে তাতে মনে হচ্ছে যে 2 লাখের উপরে মাইগ্রেন্ট যারা এই সময়টি হয়তো চলে যেতেন, তারা যেতে পারছেন না। বিকজ সবকিছুই তাদের রেডি, যেহেতু ফ্লাইট কানেকশন নেই সেজন্য আটকা পড়ে গেছেন। সুতরাং সমস্যাটা ঘনীভূত হয়েছে, এবং এর মধ্যে আবার কিছু আছে যারা দেশে এসেছিলেন কিন্তু ফ্লাইট ডিসরাপশনের জন্য ফিরে যেতে পারেননি, ফলে এই অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে যেটা হয় যে মাইগ্রেশনটা কিন্তু মানে যারা অরিজিন কান্ট্রি তারা সবসময় একটা ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকে ভিজাভি যারা ডেস্টিনেশন কান্ট্রি, যেটা এখন না, সবসময় তারাই সব কল শর্ট করে, তারাই বলে যে কিভাবে এটা হবে, কে আসবে, কে না যাবে, কত বেতন হবে, এবং এটা আমরা সবসময় দেখেছি। এর মধ্যেও কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম থেকেই। আমি জানি, বিকজ আমি তো এই রোলে অনেকদিন ধরে আছি। ফলে বাংলাদেশের অবস্থাটা, সমস্যাটাতে সহনীয় রাখবার জন্য চেষ্টা করে আজকে আপনারা দেখেছেন বেশ কিছু রিলিফ এসছে ইন টার্মস অফ এক্সটেনশন অফ देयर ভিসাস এন্ড ফ্লাইট কানেকশনস। আমার মনে হয় যে এটা গ্র্যাজুয়ালি রিজলভ হয়ে যাবে, কিন্তু যে অনিশ্চয়তার কথাটা আপনি বললেন, এই অনিশ্চয়তা কিন্তু থেকেই যাবে, এবং সেই জন্য কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি এইটার পেছনে আমাদের সবাইকে দৌড়াতে হবে। একই সাথে আমি মনে করি যারা দৌড়িয়ে আসলে কি কি আমাদেরকে আদায় করে নিতে হবে সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, এবং গ্র্যাজুয়ালি চেষ্টা করার জায়গাটি বলছেন। আমি শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনি যুক্ত হয়েছেন, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে যেই অনিশ্চয়তা, জটিলতা, যেটি জনাব এম শহীদুল হক বলছিলেন যে সবটুকু এখনো কাটেনি, কিছু তো রয়েই যাচ্ছে, আপনার দৃষ্টিতে আসলে এখনো কি কি অনিশ্চয়তা রয়ে যাচ্ছে? মানে কিছু রিলিফ যেটি আমরা দেখছি, আকামার মেয়াদ বাড়লো 24 দিন, ফ্লাইটের একটা জটিলতা কাটলো, রবিবার থেকে নতুন ভিসা ইস্যু করা হচ্ছে, তারপরেও কি কি অনিশ্চয়তা রয়ে যাচ্ছে এখনো? কি কারণে উদ্বেগে থাকছেন প্রবাসী কর্মীরা? আমাকে জিজ্ঞেস করেছেন? আমি শামীম আহমেদ চৌধুরী নোমানকে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। সরি আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের প্রাক্তন সচিব বলেছেন যে আসলে আমরা কি অবস্থায় আছি, এবং বর্তমান প্রেক্ষাপটে এটি বৈশ্বিক মহামারী, এটার জন্য সারা বিশ্বই কিন্তু সাফার করছে। কিন্তু সেখানে আমাদের দেশের বর্তমান সরকারের তরফ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, মন্ত্রণালয় থেকে যে উদ্যোগগুলো কম্বাইন্ডলি, যেটা আমরা দেখেছি অতীতে যে এই ধরনের একটি আমাদের ইন্টারমিনিস্ট্রিয়াল একটি গ্যাপ থাকতো, যেমন আমাদের লিড মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোম। আমরা দেখেছি লাস্ট অ্যাবাউট এই কোভিড সিচুয়েশনের মধ্যে অনেকবার কিন্তু মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে, অনেকবার কিন্তু সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, এবং আমাদের ডেস্টিনেশন কান্ট্রিতে যারা আছেন সেই এমবেসি 9-10টা এমবেসি যারা লিড, আমাদের ম্যাক্সিমাম লোক কর্মীরা যেখানে কাজ করেন, তাদেরকে নিয়েও কয়েক দফা মিটিং হয়েছে। তার মানে সরকারের এই যে আন্তরিকতা, সেটির কারণে, যেটি জুলু ভাই একটু আগে বলেছেন, যে আমাদের অনেকগুলো পজিটিভ নিউজ আমরা অলরেডি পেতে শুরু করেছি। সো আমাকে কি শোনা যাচ্ছে? জি, একদম স্পষ্ট। জি, সরি, যেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শুধু এটি কিন্তু আমাদের দেশেরই অবস্থা নয়, আমরা সেন্ডিং কান্ট্রি যা আছি আমরা সবাই কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যেমন বাইরা থেকে আমাদের বাইরা, আপনারা জানেন যে ওয়েসপা, যেটা কলম্বো প্রসেস মেম্বার স্টেট বলি আমরা, 12টা সেন্ডিং কান্ট্রি নিয়ে আমাদের একটা অ্যাসোসিয়েশন, এটির নাম হলো ওয়েসপা, সেটি বর্তমানে বাইরা চেয়ারম্যান। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে কাউন্টারপার্ট, আমাদের যে আদার কান্ট্রি গুলো আছে, মেম্বার কান্ট্রি গুলোর সাথে আমরা ডায়ালগ শুরু করেছি। প্রথমেই আমরা ফিলিপাইনের সাথে করেছি, সেখানে কিন্তু এক্স্যাক্টলি আমরা যেই অবস্থার মধ্যে দিয়ে আছি, তারা কিন্তু এক্স্যাক্টলি একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা
থাইল্যান্ডের সাথে করেছি, আমরা পরবর্তীতে নেপালের সাথে করেছি। নেপাল যেটি বললো যে ইউএই থেকে অ্যালন তারা প্রায় 5 লক্ষ কর্মীর রিটার্ন তারা এক্সপেক্ট করছে। তার মানে আরো ডিজাস্টার অবস্থা। তার মানে আমরা কিন্তু এইভাবে পর্যায়ক্রমে আমাদের 12টি দেশ যারা আছে প্রত্যেকের সাথে আমরা কিন্তু পর্যায়ক্রমে কথা বলছি, চাচ্ছি যে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারি এবং একটি প্ল্যাটফর্ম, কমন প্ল্যাটফর্মে যে আমরা কথা বলতে পারি ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে। যেমন আমাদের প্রবলেম 3টি জায়গায়। একটি হলো আমাদের যে কর্মীরাও এখানে কর্মরত আছেন তাদেরকে তাদের কর্মস্থলে রাখা, তাদের বেতন ভাতা দিয়ে নিশ্চিত করা, এটি হলো একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো যারা ছুটিতে এসছেন তাদেরকে তাদের কর্মস্থলে পাঠানো। তৃতীয় যেটি হলো, যেটি আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে আমরা অনেকবার বলেছি, আপনাদের কাছেও সেই স্টেটমেন্টটি আসছে, প্রায় 1 লক্ষ, আমরা প্রায় 86,000 কর্মীর আমাদের কাছে ডাটা আছে যারা আমাদের বিভিন্ন আমাদের 1200 রিক্রুটিং এজেন্সি যারা আছেন তাদের মাধ্যমে প্রক্রিয়াধীন ভিসাগুলো মার্চের আগ পর্যন্ত ভিসাগুলো এসছে, আমরা তাদেরকে পাঠাতে পারিনি। তাদের টিকিট হতে আরম্ভ করে ফাইনাল কমপ্লিট মানে ভিসার সমস্ত প্রসেস কমপ্লিট করা এইভাবে অনেক কর্মী রয়ে গেছেন। সেখানে কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো বিশাল এক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সেই সাথে যারা যেতে পারছে না তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার মানে আমাদের কিন্তু 3টা সেগমেন্টে কাজ করতে হচ্ছে। একটি হলো যারা আছেন ওইখানে, একটি হলো যারা ছুটিতে এসছেন, আর একটি হলো যারা নতুন ভিসাতে যাবেন। এই 3টি চ্যালেঞ্জ কিন্তু আমাদের মোকাবেলা করতেও কি করছেন বা কি করণীয় সেটিও যদি একটু আলোচনায় আনা যায়, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমি জনাব মোহাম্মদ মহিবুল হক আপনার কাছ থেকেও জানতে চাই যে আপনাদের জায়গা থেকে কোনো জটিলতা রইল কিনা, কারণ আমরা জানছি যে এখন সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে চলাচলের অনুমতি দিচ্ছে। একটা বিষয় জানছিলাম, যদি আপনি একটু স্পষ্ট করেন আমাকে, যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের শেষ যে একটা বক্তব্য পেয়েছিলাম, তারপরে কোনো বক্তব্য আমি দেখিনি, হয়তো থাকলে আপনি আমাকে শুধু স্পষ্ট করবেন, যে সৌদি আরব ল্যান্ডিং পারমিশন দেয় নাই। এখন কি সেটি পাওয়া গেছে? মানে এখন কি এই নিয়ে জটিলতা কেটে গেছে, ব্যবস্থাপনা ঠিকঠাক? জনাব মহিবুল হক। ধন্যবাদ আপনাকে। সৌদি আরব প্রথমে বাংলাদেশ বিমানকে কমার্শিয়াল ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছিল। পরবর্তীতে হয়তো পরিস্থিতির কারণে কমার্শিয়াল ফ্লাইট বাদ দিয়ে বলল যে বাংলাদেশ থেকে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে হবে, এবং সেখানে শর্ত ছিল যে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নেওয়া যাবে না, শুধু ওই দেশ থেকে আনতে হবে। তো তাহলে এইভাবে তো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমানের কোনো লাভ হবে না, এবং আমাদের দেশে যে আমাদের শ্রমিক ভাইরা ফিরে যাবে তারও কোনো উন্নতি হলো না। তো এই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে আমাদের নিয়োজিত রাষ্ট্রদূত মহোদয়রা উদ্যোগ গ্রহণ করলেন। উদ্যোগ গ্রহণ করার ফলে আজকে আমরা একটা ফলাফল পেলাম। 30 তারিখের মধ্যে আমরা 4টা চার্টার্ড ফ্লাইট পরিচালনা করার অনুমোদন পেয়েছি, 26, 27 এবং 29, 30। এই মুহূর্তে বিমান 26, 27টা তাদের শিডিউল ঘোষণা করেছে, এ দুটার পরে বাকিটা ঘোষণা করা হবে। বিমান এখানে যেটা স্ট্র্যাটেজি ফলো করছে সেটা হলো মার্চ মাসে 16 এবং 17 তারিখে যে সমস্ত শ্রমিক ভাইরা ফিরে এসেছিল, যাদের রিটার্ন টিকিট রয়েছে, বিমান শুধু তাদের কাছে এই টিকিটটা কনফার্ম করবে এবং কোনো পয়সার বিনিময় ছাড়াই কিন্তু টিকিটটা কনফার্ম করে দেবে। অত্যন্ত আন্তরিকভাবে বিমান এই কাজ করছে যেন আমাদের প্রবাসী ভাইরা ফিরে যেতে পারে। একইভাবে এরপরে যে 29 এবং 30 তারিখে দুটো ফ্লাইট আছে, সেখানেও ঠিক আমরা এইভাবে আমরা টিকিটগুলো রিকনফার্ম করে দেব যাতে আমাদের প্রবাসী ভাইরা ফিরে যেতে পারে। আপনারা জেনেছেন যে বাংলাদেশ বিমানকে অক্টোবরে 1 তারিখ থেকে প্রতি সপ্তাহে 8টা করে কমার্শিয়াল ফ্লাইটের শিডিউল তারা দিয়েছিল সৌদি আরব পক্ষ থেকে। এখনো আমরা জানি না যে এগুলো আসলে কতটা বহাল থাকবে, কারণ ওই শিডিউল ফ্লাইট গুলো পরিচালনার জন্য কিন্তু বিমান এখনো কোনো ল্যান্ডিং পারমিশন পায়নি। এই মুহূর্তে শুধুমাত্র এই 30 সেপ্টেম্বরের মধ্যে বিমান শুধু 4টা ফ্লাইট পরিচালনা করারই অনুমতি পেয়েছে। এবং এখানে আরো সমস্যা হলো যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী বিমান কিন্তু একটা ফ্লাইটে ওয়াইড বডির ক্যাপাসিটি হলো 419 জন, সেখানে বিমান কিন্তু নিয়ে যেতে পারবে মাত্র 260 জন। ফুল ক্যাপাসিটি নিয়ে কিন্তু তারা কিন্তু সেখানে যেতে পারছে না। তো ইত্যাদি কারণে আসলে আমাদের যে জটিলতা, সেই জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশন অনুযায়ী আমরা কিন্তু অনেক ছাড় দিয়েছি। আমরা সৌদি কর্তৃপক্ষকে বলেছি যে আমাদের শ্রমিক ভাইদের ফিরে যাওয়া উচিত, আপনারা প্রতিদিন যদি আমাদের কাছে কমার্শিয়াল ফ্লাইট চান, বাংলাদেশ প্রতিদিনই কমার্শিয়াল ফ্লাইট দেবে, চার্টার্ড ফ্লাইট চাইলে চার্টার্ড ফ্লাইট দেবে। কাজে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা চাই যে কোনো ভাবেই হোক আমাদের শ্রমিক ভাইরা তার কর্মে ফিরে যান। আজকে একটা আশার কথা আমরা শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগের কারণে সেটা হয়েছে
যে তাদের আকামার মেয়াদটা আরো 24 দিন বাড়ানো হয়েছে। আমি বিশ্বাস করি এই 24 দিনের ভিতরে যদি আমাদের শিডিউল ফ্লাইট বা এবং আমাদের চার্টার ফ্লাইটের সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে আমাদের শ্রমিক ভাইরা অবশ্যই তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবে। ধন্যবাদ। জি, জনাব মহিবুল হক, আপনি বলছিলেন যে আপনারা এখন প্রতিদিন কমার্শিয়াল ফ্লাইট চালাতে চায়, তাহলে সেই অনুমতি দেয়া হচ্ছে সৌদি এয়ারলাইন্সকে। আপনারা চাইছেন আন্তরিকভাবে যে কর্মীরা যেন ফেরত যান। তাহলে সেই সিদ্ধান্তটির যৌক্তিকতা কি ছিল, যখন আসলে মানে বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি যখন না দিচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে, তখন সৌদি এয়ারলাইন্সও বন্ধ করে দেওয়ার যে বিষয়টি আসলো, এটির যৌক্তিকতা কি ছিল? সৌদি এয়ারলাইন্সের কোনো ফ্লাইট কখনো বন্ধ করা হয়নি, এটা একটা ভুল মেসেজ। বন্ধ করা হয়নি। আপনি জানেন যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট অনুযায়ী উভয় দেশ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। তা আমরা সৌদি আরবকে কমার্শিয়াল ফ্লাইট অপারেশনের অনুমতি দিয়েছি বাংলাদেশ। আমরাও আশা করছি যে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে। বিষয়টা হলো এটা।